আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে যুক্তিবিদ্যা ক্লাসে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের সাথে যুক্তিবিদ্যা পঞ্চম অধ্যায় অনুমান পাঠটা নিয়ে আলোচনা করব, পাঠ 1 থেকে। পাঠ 1, পাঠের শিরোনাম হচ্ছে অনুমান শব্দের ইংলিশ প্রতিশব্দ হচ্ছে ইনফারেন্স। আমাদের চারপাশে দেখা ও অদেখা, জানা অজানা, অজ্ঞাত বা জ্ঞাত বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা অনুমান করে থাকি। আমাদের অনুমান কখনো প্রত্যক্ষভাবে, আবার কখনো পরোক্ষভাবে হয়ে থাকে। তো যুক্তিবিদ্যার ভাষায় অনুমান সাধারণত পরোক্ষভাবে হয়ে থাকে। তোমরা আসলে এটা জানো কিনা, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে কি, সেটা আবার কি? প্রত্যক্ষভাবে মানে যেটা হচ্ছে গবেষণা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যায় বা বোঝা যায়, সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আর পরোক্ষ জ্ঞানটা হচ্ছে আমরা অনুমানের মাধ্যমে যেটা পেয়ে থাকি। যুক্তির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানটাই হচ্ছে মূলত যুক্তির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানটাই মূলত পরোক্ষ জ্ঞান। যুক্তিটা কি? যুক্তি হলো ভাষায় প্রকাশিত বিজ্ঞান। যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত বিজ্ঞান। এক বা একাধিক যুক্তির সমন্বয়ে যখন আমরা কোনো অনুমান করি, এই অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হয় সেটা হচ্ছে অনুমান। আমরা কাইন্ডস অফ ইনফারেন্স মানে অনুমানের প্রকারভেদ, অনুমানের প্রকারভেদটা সম্পর্কে আমরা প্রথমে অনুমান সম্পর্কে তো জানলাম। তারপর হচ্ছে অনুমানের প্রকারভেদটা কি। অনুমান প্রধানত দুই প্রকার। অনুমান প্রধানত দুই প্রকার, যথা অবরোহ অনুমান ও আরোহ অনুমান। অবরোহ অনুমান ও আরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই উভয় প্রকার অনুমানকে যখন আমরা আবারও দুই ভাগে ভাগ করব, তো সেটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করছি। এই উভয় প্রকার অনুমানকে যখন দুই ভাগে ভাগ করব, তার আবার সিঁড়ি ভেঙে আমরা আবার ওই অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করব, আবার আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করব। আরো অবরোহ অনুমান এখন চলে যাচ্ছি আমি ফোনে কথা অনুমানের সংজ্ঞা, তাহলে আমরা অনুমান সম্পর্কে কি বুঝলাম? যুক্তিবিদ্যা, যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, আর তার ভাষায় প্রকাশিত রূপটা হচ্ছে অনুমান। তো আমরা অবরোহ অনুমান, অনুমানের হচ্ছে সংজ্ঞা, অনুমানের সংজ্ঞা হচ্ছে
ইনফারেন্স অর্থ অনুমান, আর ডেফিনেশন অর্থ হচ্ছে সংজ্ঞা। নেচার হচ্ছে প্রকৃতি। আমরা অনুমানের সংজ্ঞা, অনুমানের প্রকৃতি সম্পর্কে ইতিমধ্যে জানলাম। এবার আমরা একটু অনুমান সম্পর্কে, তার নেচার সম্পর্কে একটু আলোচনা করে আমরা ডিডাকটিভ ইনফারেন্স এবং ইন্ডাকটিভ ইনফারেন্সে চলে যাব। তার আগে আমরা অনুমানের প্রকৃতি সম্পর্কে একটু বলি। যে কোনো জানা তথ্যের ভিত্তিতে কোনো অজানা বিষয় সম্পর্কে ধারণা করার মানসিক প্রক্রিয়াটা অনুমান। যুক্তিবিদ জোসেফ অনুমান সম্পর্কে কি বলেছে? যুক্তিবিদ জোসেফ অনুমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অনুমান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা এক বা একাধিক অবধারণ দ্বারা শুরু হয়, অন্য একটি অবধারণে পৌঁছে দেয় আমাদেরকে। তো আমরা সকল ক্ষেত্রে, অনুমানের ক্ষেত্রে কোনো কোনো জ্ঞাত ধারণা বা জ্ঞাত বলতে বোঝায় জানা ধারণা বা জানা অনুমানের উপর ভিত্তি করে আমরা অজ্ঞাত সত্য বা অজানা সত্য বা ধারণায় উপনীত হতে চেষ্টা করি। এই চেষ্টা বা প্রক্রিয়া একটি মানসিক প্রক্রিয়া। যেমন সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত মানুষ। সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত মানুষ। মিস্টার মনিরুল ইসলাম হন একজন অধ্যাপক, অতএব মিস্টার মনিরুল ইসলাম হন একজন উচ্চশিক্ষিত। এখানে সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত এবং মিস্টার মনিরুল ইসলাম হন একজন অধ্যাপক, এই দুটি ধারণা আমাদের এমন একটা অবধারণে পৌঁছে দেয়। এই দুটি ধারণা আমাদের জ্ঞাত ধারণা বা জানা ধারণা। তো জানা তথ্যের সাথে মিল না থাকলে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তো আমরা এই দুটো জানা তথ্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তখন সিদ্ধান্তটা কি? অতএব মনিরুল ইসলাম হন একজন উচ্চশিক্ষিত মানুষ। উল্লেখ্য এখানে যে আমরা উদাহরণ থেকে যা দেখলাম তা মূলত একটি যুক্তি। এখানে উদ্দেশ্য আমাদের মনে অবস্থান করে, ততক্ষণ এটি অনুমান থাকে। এই উদাহরণে আমরা কি জানলাম? যে মিস্টার মনির একজন উচ্চশিক্ষিত মানুষ। এই উদাহরণটি উপস্থাপন করলাম তা মূলত একটি যুক্তি। তবে এই যতক্ষণ পর্যন্ত এটা ভাষা প্রকাশিত না হয় ততক্ষণ এটা থাকে অনুমান। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ভাষায় প্রকাশিত না হওয়া পর্যন্ত সেটা অনুমানে থেকে যায়, যুক্তিতে আসে না। অনুমানের ভাষায় প্রকাশিত রূপটাই হচ্ছে যুক্তি। অনুমানের প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা সবসময় দুটো জিনিসই আমরা লক্ষ্য করব। এক বা একাধিক জানা বা জ্ঞাত জ্ঞান, এক বা একাধিক জানা জ্ঞান আমরা বা অবধারণ আমরা লক্ষ্য করবো, এটা থাকতে হবে। আর একটি নতুন অবধারণ বা অজ্ঞাত তথ্য এটাও থাকতে হবে। তা দেখো আমরা উপরে এই যে মনিরুল ইসলাম একজন উচ্চশিক্ষিত মানুষ, সকল অধ্যাপকরা হন উচ্চশিক্ষিত, অর্থাৎ মনিরুল ইসলাম হন একজন উচ্চশিক্ষিত মানুষ। এই দুটি জ্ঞাত ধারণা থেকেই কিন্তু আমরা পেয়েছি যে অতএব মনিরুল ইসলাম হন একজন উচ্চশিক্ষিত মানুষ। তো সকল অধ্যাপক আর মনিরুল ইসলাম, এই দুটো জ্ঞাত সত্যের সন্ধান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে মনে করো দুটি ধারণা, দুটি স্তরের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান না থাকলে কিন্তু সেটা যুক্তিতে রূপান্তরিত হয় না। যেমন মনে করো যে সকল ফুল হয় সুন্দর, গোলাপ ফুল হয় সুন্দর, অতএব রাইসা হয় সুন্দর। বলো যে এই যে প্রথম দুটো আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কি কোনো মিল আছে? না। তো আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের যদি অনিবার্য সম্পর্ক না থাকে তখন সেটা যুক্তি নির্ভর হয় না, যৌক্তিক হয় না, অযৌক্তিক হয়ে যায়। এখানে সকল ফুল হয় সুন্দর এবং গোলাপ ফুল হয় সুন্দর, এই দুটি জানা সত্যের সাথে রাইসা হয় সুন্দর এর কোনো অনিবার্য সম্পর্ক কিন্তু নাই। তাই এই ধরনের কোনো চিন্তন বা মানসিক প্রক্রিয়াকে আমরা অনুমান বলতে পারি না। সকল শিশু হয় সুন্দর, রাইসা হয়
একটি শিশু, অতএব রাইসা হয় সুন্দর। উপরের এই যে দুটো আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কিন্তু অনিবার্য সম্পর্ক বিদ্যমান আছে। দেখো, যেখানে সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় একটি সুন্দর ফুল, অতএব রাইসা হয় সুন্দর। এই যে উপরের দুটো আশ্রয় বাক্যের সাথে রাইসা হয় সুন্দর, এটা কি সিদ্ধান্ত হয় না। আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সবসময় অনিবার্য সম্পর্ক থাকতে হবে। কাজে কাজে আমরা পরবর্তী উদাহরণে দেখতে পাচ্ছি যে সকল শিশু হয় সুন্দর, রাইসা হয় একটি শিশু, অতএব রাইসা হয় সুন্দর। তাহলে এইবারের উদাহরণে যদি আমি অনুমান করে থাকি যে রাইসা, অতএব রাইসা হয় সুন্দর, বা এই সিদ্ধান্তটি আমার বাস্তবের সাথে মিলে দাঁড়াচ্ছে, কেননা আমার প্রথম দুটো আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের অনিবার্য সম্পর্ক আছে তাই। যেমন সুন্দর, রাইসা হয় সুন্দর। এখানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কোনো মিল নাই। এখানে আশ্রয় বাক্য দুটির সাথে আশ্রয় বাক্য দুটির সাথে সিদ্ধান্তের কোনো মিল নাই। আশ্রয় বাক্য দুটির সাথে সিদ্ধান্তের কোনো মিল নাই। যদি আমি উদাহরণটাকে অন্যভাবে দেখি, যেমন সকল শিশু হয় সুন্দর, সকল শিশু হয় সুন্দর, রাইসা একটি শিশু, রাইসা একটি শিশু, অতএব রাইসা হয় সুন্দর। এখানে আশ্রয় বাক্যের সাথে আশ্রয় বাক্য আমার এটা এটা হচ্ছে 1 নম্বর আশ্রয় বাক্য, এটা হচ্ছে 2 নম্বর প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো
আমাদের দেখো প্রধান আশ্রয় বাক্যের সাথে অপ্রধান আশ্রয় বাক্যের অনিবার্য সম্পর্ক আছে, তাই আমরা অনিবার্যভাবে সিদ্ধান্তটাকে টানতে পেরেছি। কিন্তু এখানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কোনো মিল নাই। এখানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কোনো মিল নাই, বিধায় এই ধরনের অনুমান সবসময় বৈধ কোনো সময়ই বৈধ হতে পারে না। এখানে সকল শিশু হয় সুন্দর এবং রাইসা হয় শিশু, এই দুটি জানা সত্য বা জানা তথ্যের সাথে রাইসা ও সুন্দর এই ধারণাটির অনিবার্য সম্পর্ক রয়েছে। এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফারেন্স মানে অনুমানের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব। অনুমানের আগামী দিনে আমরা অনুমান, ইনফারেন্স, ডেফিনেশন, তোমার নেচার, প্রথম জানবো ইনফারেন্স, তারপর জানবো তার সংজ্ঞা, তারপরে জানবো তার প্রকৃতি। এবার আমরা অনুমানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফারেন্স। তো আগামী দিন আমরা অনুমানের বৈশিষ্ট্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে রিডিং এমনভাবে পড়ে আসবো যেন আমি একটু বললেই তোমাদের সেটা মুখস্থ হয়ে যায়। যে কোনো পাঠ ক্লাস শুরু করার আগে নিজের পক্ষদর্পণে থাকলে ক্লাসটাকে আয়ত্ত করতে যথেষ্ট সুবিধা হয়। তো আমরা অনুমানের বৈশিষ্ট্যটা জেনেই আমরা ডিডাকটিভ ইনফারেন্স এবং ইনডাকটিভ ইনফারেন্স অর্থাৎ অবরোহ অনুমান ও আরোহ অনুমানে চলে যেতে পারবো। তো আমরা এই প্রথম যে পাঠটা এইটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা দ্বিতীয় পাঠ সম্পর্কে অনায়াসে বুঝে যাব। কাজেই আমাদের আগামী দিনে অনুমানের বৈশিষ্ট্য সংক্রান্ত বিষয়ে একটু পড়ে আসতে হবে। তো তার আগে যেন আমরা কখনো না ভুলি যে অনুমান কাকে বলে, অনুমানের মানে অনুমান কত প্রকার, মানে কাকে বলে বা প্রকারভেদ, আশ্রয় বাক্যটা কি, সিদ্ধান্ত কি, কোনটা প্রধান আশ্রয় বাক্য, কোনটা অপ্রধান আশ্রয় বাক্য, এগুলো সম্পর্কে ভালোভাবে জানবো। তারপর অনুমানের ধারণা বা একটু আগে যে বললাম যে কাইন্ডস অফ ইনফারেন্স, অনুমানের প্রকারভেদ বা নেচার, ইনফারেন্স অফ নেচার, অনুমানের প্রকৃতি, এগুলো সম্পর্কে পড়লে ওর ভিতর থেকে কিছু কিছু ছোট প্রশ্ন যেমন অনুমানের ধারণা বা প্রকৃতিটা কি, অনুমান কত প্রকার, যুক্তি কি, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি, অনুমান বলতে আমরা কি বুঝি, আমাদের জ্ঞান লাভের প্রধান মাধ্যম কি, হচ্ছে অনুমানের রূপগত ভাষাগত রূপকে আমরা কি বলতে পারি, অনুমানের ভাষাগত রূপকে আমরা যুক্তি বলতে পারি। তো আমরা অনেক টুকটাক ছোট প্রশ্ন এই প্রথম পার্ট থেকে জেনে যাব। তারপরে আমরা অনুমানের বৈশিষ্ট্যে উপনীত হব। আগামী ক্লাস হবে অনুমানের বৈশিষ্ট্যের উপর। সেখান থেকে আমরা ডিডাকটিভ আর ইনডাকটিভ অনুমান পর্যন্ত আগামী দিনের ক্লাসটা শেষ করব। তোমরা ও পর্যন্ত একটু ধারণায় রাখবে। আজ এ পর্যন্তই আমি এখানে আমার ক্লাস আজকে শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।